আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে একটা ভিডিও দেখলাম এবং তার পাশাপাশি একটা খবরও দেখলাম। একটা নিউজ হয়েছে, এটা বাংলাদেশের অনেকগুলো অনলাইন নিউজে এই নিউজটা করা হয়েছে। যে নিউজটা হচ্ছে এরকম: দুর্নীতি দায়ে উপদেষ্টা আসিফের ফাঁসি হওয়া উচিত বলছেন তারেক রহমান। কোন তারেক রহমান? ওই যে আমরা জানি যে আগে বিপিনুরের পার্টনার ছিল, সেই তারেক রহমান। তো তিনি বললেন যে ঢাকা মহানগরের দুই তরুণ রাজনীতিক ইশরাক হোসেন ও মোহাম্মদ আসিফ বর্তমানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এক টিভি টকশোতে আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সরাসরি প্রশ্ন তোলেন, এই দুজনের মধ্যে কে বেশি দুর্নীতিতে জড়িত হয়েছে এবং কার বিরুদ্ধে জনমতের সমর্থন রয়েছে। তারেক রহমান দাবি করেন, আসিফ একটি নির্দিষ্ট গোষ্ঠীর ছত্রছায়ায় ক্ষমতায় এসেছেন। এই কথা সত্য যে তাকে তো যখন গণঅভ্যুত্থান হয় তখন আসিফ ওরা যখন ক্ষমতা আসে তখন কেন তারেক রহমান তাকে ক্ষমতা দেওয়ার জন্য মানা করে নেই? কেন তাদের সাহস হয় নাই নাহিদকে, আসিফকে ওদেরকে ক্ষমতা দেওয়ার জন্য? যাক দর্শক, আমরা পুরো রিপোর্টটা পড়ি, তারপরে একটু আলোচনা করব। আশা করি আপনারা আলোচনাটা শুনবেন। এরপর বলছেন যে একজন 150 টাকার ছেলে বাই চান্স রাজনীতিতে ঢুকে দুর্নীতির চরম উদাহরণ তৈরি করছেন। ওকে, 150 টাকার ছেলে। আচ্ছা যাই হোক, যারা এই গণঅভ্যুত্থানকে সমর্থন করছেন তারা কিন্তু তখন বলেন নাই যে আসিফ 150 টাকার ছেলে, তাকে ক্ষমতায় বসানো যাবে না। তখন কিন্তু যখন এই ইউনূস সরকার কিন্তু ক্ষমতায় নিয়েছিল তখন কিন্তু আমাদের দেশের ধর্ম বর্ণ সকল মানুষ মিলে ওদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছিল। যদিও বাংলাদেশে যারা ক্ষমতা আসে তারা পরবর্তীতে তাদের রূপটা চেঞ্জ করে, এটা সবাই জানে এবং এটা আমরা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই জিনিসটা আমরা দেখে আসছি। যাক, তারপর বলছে তারেকের কথায় আসিফের বিরুদ্ধে সরকারি নিয়োগ বাণিজ্য, ডিও লেটারের অপব্যবহার এবং প্রশাসক পদে বেচা কেনার অভিযোগ রয়েছে। এগুলো হইতে পারে, স্বাভাবিক, এটা অবিশ্বাসের কিছু নাই, কারণ এটা বাংলাদেশের রাজনীতি বলে কথা। তারেকের মতে আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে সেই হিসাব করলে তার ফাঁসি হয়ে যায়। তার মানে যে শুধু আসিফ না, বাংলাদেশে যতগুলো ক্ষমতাশীল ব্যক্তি আছে আপনি দেখেন কার বিরুদ্ধে দুর্নীতি নাই, কে দুর্নীতি করে নাই। শত শত কোটি টাকা দুর্নীতি করছে। আসিফের যদি ফাঁসি হয় তাহলে প্রত্যেকটা দুর্নীতিবাজের ফাঁসি হওয়া উচিত একই কাজে। এখন আপনারা যদি বলেন আমি কি আসিফকে সমর্থন করছি, নো, নেভার। এখানে সমর্থনের কোনো জায়গা নেই, এখানে আবেগের কোনো জায়গা নেই। আমি আসতেছি আলোচনায়, আপনারা একটু পুরা রিপোর্টটা আগে শুনেন। এরপর বলছে যে তারেক রহমান বলেন, বিভিন্ন হোটেল ও ভবনে গোপনে ভাইবা নিয়ে প্রশাসক নিয়োগে জড়িত ছিল একটি গোষ্ঠী, যার সঙ্গে আসিফ সরাসরি সম্পৃক্ত থাকতে পারে। এটা অবিশ্বাসের কিছু না, বা এটা বাংলাদেশের রাজনীতি। বিশেষ করে মহাখালীর একটি ভবনে এনসিপির মাধ্যমে নেওয়া সাক্ষাৎকার এবং রূপায়ণ টাওয়ারে দায়িত্ব বন্টনের ঘটনাগুলোর কথা তুলে ধরেন। এরপর হচ্ছে অন্যদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির অভিযোগ মেলেনি। গুড। এবং আদালতের রায়ে তার পক্ষে সিদ্ধান্ত এসেছে। ওকে, ঠিক আছে, এটা ঠিক বলছে। কতটা ঠিক বলছে কতটা ভুল এটা আমি জানি না। তারেকের বক্তব্য অনুযায়ী ইশরাক তো শপথই নেননি, তাহলে তার ম্যাচ শেষ হওয়ার প্রশ্ন ওঠে কেন? আচ্ছা ভাই, ইশরাক তো সেই শেখ হাসিনার আমলে শপথ নিয়েছে, মানে হয়েছিল, কি বলে যে মেয়র হয়েছিল। মেয়ররা তিনি নির্বাচিত হন নাই। যাক, যদিও তিনি নির্বাচিত হয়েছেন, কেউ হয়েছেন না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলছেন তিনি নির্বাচিত হন নাই, কেউ বলে হয়েছেন। এটা তখন তাকে জোর করে দেওয়া হয়নি, যা হয়েছে তো হয়েছে। কিন্তু শেখ হাসিনার সময় যদি থাকতো তাহলে কিন্তু এই প্রশ্ন তোলার মতো কারো মানে সাহস থাকতো না, পিঠের চামড়া তুলে নিত। ঠিক আছে, যেভাবে তুলতো একদম পাছার চামড়া লাল করে ফেলাইতো। আচ্ছা যাক, তারপর তিনি কি বলছেন যে এরপর বলছে আদালতে রায় দিয়েছেন তিনি প্রকৃত বিজয়ী। ওকে, তাহলে তাকে দায়িত্ব কেন দেওয়া হচ্ছে না? ওকে, এটা অবশ্য ভুল। এটা তারা যেটা করছে, আদালত যেহেতু রায় দিয়েছে, আদালতের প্রতি তাদের শ্রদ্ধা থাকলে সেটা তাদের করা উচিত ছিল। ঠিক আছে, এটা করা অবশ্য উচিত ছিল, কারণ আদালতের যে রায়টা এটা আমাদের সকলের মেনে নেওয়া উচিত, সেটা ভুল হোক কিংবা সঠিক হোক। আচ্ছা, তারপরে তিনি অভিযোগ করেন একই পরিস্থিতিতে চট্টগ্রামে একজনকে দায়িত্ব দেওয়া হলেও ঢাকার স্টারকে বঞ্চিত করা হয়েছে। এখানে বৈষম্য হয়েছে। যে আন্দোলনে বৈষম্য করা হয়েছে সে আন্দোলনে কেন বৈষম্য? এখন বৈষম্যটার কারণ আছে। ঢাকা চট্টগ্রাম যে আছে সে কিন্তু কোনো বিএনপির মতো এরকম বড় দলের কেউ না। ঠিক আছে, আর এখানে যা আছে তারা হচ্ছে বিএনপির একজন সদস্য। এখন তারা
যেটা এনসিপি প্রশ্ন তোলে কিংবা সরকার থেকে এখনও কোনো মন্তব্য দেওয়া হয়নি, তো যেতটুকু ধারণা করা হয় যে তারা বলে, অনেকে দেখে শুনি অনেকের মুখে, যে বিএনপি এখনই দুর্নীতি শুরু করছে, আর ইসলাম যদি সেখানে দায়িত্ব পায় তাহলে তো ঢাকা পুরো ওদের কন্ট্রোলে চলে আসবে। এটা হয়তো অনেকে বলে থাকেন আর কি। বিষয়টি নির্বাচনী বৈষম্য বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান আরও বলেন, আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার কৃত্রিম বিদেশি বট দিয়ে লাইক কমেন্ট বাড়িয়ে তিনি নিজেকে জনপ্রিয় দেখানোর চেষ্টা করছেন। ওকে, হতে পারে সেটা তো আমি শুনছি যে বিএনপির পেজও সেরকম তারা লাইক কমেন্ট করতেছে, এরকম আমি অভিযোগ দেখছি, এবং সেটা সরাসরি পিনাকি দেখিয়েছে যে কীভাবে বিএনপি হচ্ছে আপনার ভিয়েতনাম, তারপর হচ্ছে আপনার এরকম কিছু বাহিরের মানুষ দিয়ে তারা কী করতেছে, সেখানে লাইক কমেন্ট করাইতেছে। ওই এই ব্যাপার তো কথা বললো না তারেক রহমান। আপনাকে কথা বলে সব দিকে বলতে হবে, একদিকে বললে হবে না। যখন যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে। আপনি আমি সবাইকে আমাদের সোচ্চার হইতে হবে, শুধু একজনের বিরুদ্ধে আমাদের অভিযোগ তুললে হবে না। এই সরকারের আরও অনেকে আছে যারা দুর্নীতির সাথে জড়িত আছে। এরকম তো আসিফ নজরুলের নামে এই অভিযোগটা উঠছে, তাই না? যে ইলিয়াস বলছে তিনি একটা ডিল করেন 5 কোটি টাকা দিয়ে কিংবা তারও বেশি। হ্যাঁ, এরকম অনেক তুলছে, অভিযোগ তুলছে, ইলিয়াস তুলছে, পিনাকি তুলছে, গোলাম সারাও তুলছে। কই আসিফ নজরুলের বিরুদ্ধে তো এরকম কিছু শোনা যায় না। এরকম তারেক রহমান কেন এই আলোচনাটা তোলে না? ঠিক আছে। এরপরে আপনার আরও হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলো আপনার তার নিজের যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিল, মাহফুজের নামে উঠছে। সো কেন তাহলে মাহফুজের নামে, এবং মাহফুজের নামে ঠিক আছে একটু উঠছিল মাঝে, কিন্তু এখন মাহফুজেরটা থেমে গেছে। কিন্তু আসিফ নজরুল, তারপর হচ্ছে আপনি চেক করে দেখেন, এই কয়েকদিন আগে আমাদের যে একজন সরকারের বর্তমানে যে ওনার নামটাকে আমি ভুলে গেলাম, যে ওনার মেয়ে দুবাইতে 45,000 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে, সেই নামে কিন্তু একটা কয়েকদিন আগে একটা হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হচ্ছিল। হ্যাঁ, তো এইসব বিষয়ে আপনার সোচ্চার থাকতে হবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, বাংলাদেশের যারা রাজনীতিতে আসে তাদের কে দুর্নীতি করেন আমাকে বলেন। বিএনপি শুনে থাকি যে বিএনপি 4 বার চ্যাম্পিয়ন হচ্ছে দুর্নীতিতে, এবং শেখ হাসিনার আমলে অনেক বিএনপি নেতাকে দুর্নীতির জন্য তাদের আটক করেছে। এখন আপনারা বলবেন ভাই, সে তো শেখ হাসিনা নিজের বলে করছে। ভাই এখন আপনি যেটা তুলতেছেন, আমি তো মনে করি যে শেখ হাসিনা ঠিক করছে। আপনি আমার মতামতটা কেমনে আপনি ফালাইবেন? একইভাবে তারেক রহমান মতামত দিতে পারে। এখন তারেক রহমানের যে উদ্দেশ্য, তিনি বিএনপির পক্ষে কথা বলতেছেন কেন, এটা তার উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে যে তিনি বিএনপি থেকে হয়তো বা এবার কোনোভাবে নির্বাচন করতে চান। ঠিক আছে, এটা তার উদ্দেশ্য। আপনাকে কথা বললে সবার পক্ষে কথা বলতে হবে, সবার বিপক্ষে কথা বলতে হবে, অন্যায় প্রত্যেকটা ক্ষেত্রে কথা বলতে হবে। এই যে বিএনপির যে মির্জা আব্বাস, তার বলে কিছুই ছিল না, তার বাপে ছিল দপ্তরি, তিনি একটা ব্যাংকের মালিক। কীভাবে হইলেন ভাই? তিনি তো এই রাজনীতি আসার পরে রাজনীতির দুর্নীতির টাকা দিয়ে করছেন, তাই না? এরপর আপনার আমির খুসরু, হ্যাঁ, আমির খুসরু নামে পিনাকি দায় আপনার প্রমাণ সহ দেখাই দিচ্ছে যে আমির খুসরু কী ছিল, আর এখন তিনি কত টাকার মালিক। এই যে রাজনীতিবিদরা এরা করেটা কি বলেন? এরা কোনো ব্যবসা করে, কোনো বাণিজ্য করে? এরা চলে কীভাবে? এরা এই রাজনীতির টাকা দিতে চলে। 5 বছর রাজনীতি করে হাজার হাজার কোটি টাকা কামায়, এগুলো পরে বসে বসে লাইরে খায়। আবার রাজনীতিতে আসে, আবার ক্ষমতা আসে, আবার হাজার কোটি টাকা দুর্নীতি করে লাইরে খায়। তো বিএনপির শত শত মানুষ দুর্নীতিগ্রস্ত আছে, এদের বিরুদ্ধে কেন কথা বলে না ভাই? আওয়ামী লীগের বিরুদ্ধে তো বলছে, সবাই বলছে, আমি বলছি, আপনি বলছেন, ঠিক আছে, পিনাকি বলছে, ইলিয়াস বলছে, সবাই বলছে। এই একই ক্ষেত্রে আবারও সেই বিএনপির বিরুদ্ধে যখন পিনাকি ইলিয়াস যখন এই একই রকম অভিযোগ তোলে, তখন তারা ভালো না। হ্যাঁ, তারা টাকা খাইছে, তারা লেসপেন্সার জামাতের, এটা সেটা নানান কথাবার্তা। একইভাবে তারেক রহমান কেন বিএনপির কথা বলো না? ইস্টাকের সেদিন একটা ভিডিও দেখলাম, আর ইস্টাকের মেয়রের কি এখন মেয়াদ আছে? শেখ হাসিনা সরকার যেহেতু এটা উনি উৎখাত হয়ে গেছেন, তাহলে সেই সরকারের সময় নির্বাচনগুলো যেহেতু সবাই বলে বিতর্কিত, তাহলে ইশরাক কীভাবে সেই সরকারের হয়, সেই সরকারের মেয়র হইতে পারে? ঠিক আছে, আরেকজনকে করছে, এটা ভুল, দোনোটা ভুল। এই সরকারের সবগুলোই বাদ দেওয়া উচিত ছিল। সরকারটা আসলে শুরু থেকেই অনেকটা বিতর্কিত হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত বিতর্কিতভাবে তারা বিদায় নিতে হবে। কারণ তারা যা করছে, দুর্নীতি অনেকেই করছে, কিন্তু একজনের নামে তো আপনার তুললে হবে না, সবার নামে আপনি তুলতে হবে। আপনি দেখেন আমলনামা, কার আমলনামাটা দুর্নীতি পাইবেন না, সবার আমলনামা একটা দেখেন। এখন ডক্টর ইউনূসের নামে তুলতারে না কথা, কারণ তিনি প্রধান উপদেষ্টা। এবং ডক্টর ইউনূসের নামে দেখলাম কয়েকদিন আগে তারা বলতেছে গ্রামীণ ব্যাংক ওইটা করছে, তার নিজের প্রতিষ্ঠানের যে কর আছে, ট্যাক্স আছে, সেগুলো তারা করে নিচ্ছে। ঠিক আছে, তো বিএনপির কি দুর্নীতিবাজ নাই? তাদের বিরুদ্ধে কথা বলে না কেন? সবার বিরুদ্ধে আপনার কথা বলতে হবে বললে।
এটা বোঝা যায় যে রাজনৈতিক উদ্দেশ্যে সে যা করতেছে সেটা করতেছে, ঠিক আছে। আসিফ অবশ্যই দুর্নীতিগ্রস্ত হইতে পারে, এটা আমি অস্বীকার করি না, ঠিক আছে। আর আসিফ এখন বলতেছে 150 টাকা, হ্যাঁ, এই জন্য আসিফের ডাকে তো আপনারা আমরা সারা দিছিলাম নাকি? যাই হোক, মানুষের পরবর্তী প্রজন্ম কেমন এটা তো জানে না, তাই না? পরবর্তী তার কার্যক্রম কেমন এটা আমরা কেউ জানি না। তো দেখা যাক সামনে কারা ক্ষমতা আসে আর কারা কত দুর্নীতি করে, দেখবেন এর সঙ্গে যদি প্রতিবাদ করতে যাই পিঠের চামড়া তুলে নিব, ঠিক আছে। যেমন শেখ হাসিনার সময় যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে গুম করে ফেলছে এরকম অভিযোগ হচ্ছে, তাদেরকে নিয়ে টর্চার করছে এরকম অভিযোগ তুলছে। একইভাবে বিএনপি যদি ক্ষমতা আসে তাইলে দেখবেন একই রকম অভিযোগ করবো, এবং এখনই তারা যে তাণ্ডব শুরু করছে। আমি আজকে দেখলাম যে একজনে সেই বিএনপির ছাত্রদল তারা একজনের দুর্নীতির জন্য একটা লোকের ব্যবসায় হুমকি দিয়েছে। কাজে আসলে একজনের বিরুদ্ধে তো আপনাকে সোচ্চার হলে হবে না, সবার বিরুদ্ধে হইতে হবে। কারণ এই সরকারের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, সেগুলোর বিরুদ্ধে কথা বললো না শুধু একজন। এখন আসিফকে নিয়ে কেন কথা বলে? ওই যে ইস্টাকে মেয়রের শপথ দিতে জানে,